মুঘল আমলের একটা বিশাল ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা। এর চড়া দেয়াল, পরিপাটি বাগান আর পুরনো স্থাপত্য দেখলেই মনে হয় যেন কয়েকশো বছর পেছনে চলে গেছি। ঠিক। কিন্তু এই কেল্লার দেয়াল বা দরজার চেয়েও বেশি রহস্য লুকিয়ে আছে এর মাটির নিচে, এর গোলকধাঁধার মতো সুড়ঙ্গগুলোতে। একদম এমন একটা জায়গা যার কথা উঠলেই মানুষ ফিসফিস করে বলে, এখানে যে একবার ঢোকে সে আর ফেরে না। আর এটাই কিন্তু লালবাগ কেল্লাকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। আজ আমরা ঠিক এই রহস্যের জট খোলার চেষ্টা করব। আচ্ছা। আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে, কিছু ঐতিহাসিক দলিল, কিছু ব্রিটিশ আমলের রিপোর্ট আর স্থানীয় মানুষের মুখে মুখে ফেরা সব গা ছমছমের লোককথা। আর বিজ্ঞান কি বলে সেটাও তো জানতে হবে। অবশ্যই আধুনিক বিজ্ঞানীদের কিছু বিশ্লেষণও আছে। আমাদের আজকের মিশন হল এই সবগুলো সূত্রকে পাশাপাশি রেখে দেখা, ইতিহাস, কিংবদন্তি আর বিজ্ঞান, এই তিনের চোখে লালবাগ কেল্লার সুড়ঙ্গ আসলে কি। আর কেনই বা প্রায় ৩৫০ বছর পরেও এই সুড়ঙ্গগুলো আমাদের মনে এত তীব্র ভয় আর কৌতূহল জাগিয়ে রেখেছে। ঠিক তাই। দারুণ একটা চ্যালেঞ্জ। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি। এই কেল্লার জন্মকথার মধ্যেই তো একটা অপূর্ণতার গল্প আছে, তাই না? আছে। ১৬৭৮ সালে মোঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা মোহাম্মদ আজম শাহ যখন বাংলায় আসেন, তিনিই তো এর কাজ শুরু করেন। তখন এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। ঠিক। শাহজাদা আজম শাহের স্বপ্ন ছিল অনেক বড়। তিনি হয়তো দিল্লিতে মুঘলদের বানানো দুর্গগুলোর মতোই বিশাল আর জমকালো কিছু একটা বানাতে চেয়েছিলেন। কিন্তু তিনি তো বেশি দিন ছিলেন না এখানে। না, তিনি বাংলায় ছিলেন মাত্র ১৫ মাস। মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে জরুরি ভিত্তিতে দিল্লিতে ডেকে পাঠান। ফলে কেল্লার কাজ অসমাপ্ত রেখেই তাকে চলে যেতে হয়। আর তার অসমাপ্ত কাজটা শেষ করার দায়িত্ব পান বাংলার নতুন সুবাদার শায়েস্তা খাঁ। হ্যাঁ, শায়েস্তা খাঁ সেই দায়িত্বটা নেন। কিন্তু এখানে গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে। ১৬৮৪ সালে এমন একটা ঘটনা ঘটে যা এই কেল্লার ভাগ্য চিরদিনের জন্য বদলে দেয়। পরিবিবির ঘটনাটা? হ্যাঁ, শায়েস্তা খাঁর অত্যন্ত আদরের কন্যা ইরান দুখ্ত, যাকে সবাই পরিবিবি নামে চিনত, এই কেল্লার ভেতরেই এক রহস্যময় অসুখে মারা যান। ওহ। এই আকস্মিক মৃত্যু শায়েস্তা খাঁকে পুরোপুরি ভেঙে দেয়। মেয়ের শোকে তিনি এতটাই মহমান হয়ে পড়েন যে এই দুর্গটাকেই তিনি একটা অপয়া বা অশুভ জায়গা বলে মনে করতে শুরু করেন। আপনি নিজের মেয়ের মৃত্যুর পর তিনি আর এই কেল্লার কাজ এগিয়ে নিয়ে যেতে চাননি? একদমই না। তার কাছে মনে হয়েছিল এই দুর্গের দেয়ালে তার মেয়ের মৃত্যুর ছায়া লেগে আছে। তিনি এর নির্মাণ কাজ তক্ষুনি বন্ধ করে দেন। আচ্ছা। পরিবিবির সমাধিসৌধ, যা এখনও কেল্লার ভেতরে সবচেয়ে সুন্দর স্থাপনাগুলোর একটা, সেটি ছাড়া আর কোনো কাজই তিনি করেননি। তাই লালবাগ কেল্লা একটা অসম্পূর্ণ দুর্গ হিসাবেই রয়ে গেল। হ্যাঁ, আর এই অসম্পূর্ণতাই যেন এর রহস্যের প্রথম বীজ বুনে দিয়েছিল। একটা অসমাপ্ত স্বপ্ন, একটা বাবার শোক, এগুলোই যেন দুর্গটাকে ঘিরে একটা বিষণ্ণতার আবহ তৈরি করে রেখেছে। একটা ট্র্যাজেডি দিয়ে যা শুরু, তার সাথে রহস্য জড়িয়ে যাওয়াটা তো স্বাভাবিক। কিন্তু সুড়ঙ্গগুলো নিয়ে সবচেয়ে রোমহর্ষক আর বিখ্যাত গল্পটা তো ব্রিটিশ আমলের। ব্রিটিশরা তো সবকিছুতেই খুব কৌতূহলী ছিল। তারা নিশ্চয়ই জানতে চেয়েছিল এই সুড়ঙ্গগুলোর শেষ কোথায়। অবশ্যই। ব্রিটিশদের একটা স্বভাব ছিল সবকিছু মেপে দেখা, মানচিত্র তৈরি করা, অজানা সবকিছুর রহস্য ভেদ করা। কিন্তু ওরা নিজেরা নামেনি কেন? কারণ লালবাগের সুড়ঙ্গ নিয়ে স্থানীয়দের মধ্যে এত ভয় আর গল্প প্রচলিত ছিল যে তারা নিজেরাও ভেতরে নামার সাহস পায়নি। তাই তারা একটা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। আর এই গল্পটাই লালবাগের কিংবদন্তিকে অমর করে দিয়েছে। সেই বিখ্যাত কুকুরের গল্পটা, তাই না? আমার কাছে এটা শুনলে এখনও অদ্ভুত লাগে। হ্যাঁ, ওইটাই। শিকল ফিরে এলো কিন্তু কুকুর নেই। এটা কিভাবে সম্ভব? আপনার কি মনে হয় তখন ঠিক কি ঘটেছিল? ঘটনাটা আসলেই অদ্ভুত। ব্রিটিশরা 2টো শিকারী কুকুর জোগাড় করে তাদের গলায় লম্বা মজবুত লোহার শিকল বেঁধে দেয়। তারপর তাদের সুড়ঙ্গের একটা মুখের ভেতরে ছেড়ে দেয়। বাইরে সৈন্যরা শিকল ধরে দাঁড়িয়েছিল, এই ভেবে যে কুকুরগুলো যতদূর যাবে শিকল দেখে তারা দূরত্বটা মাপতে পারবে। কিন্তু অনেকক্ষণ কোনো খবর ছিল না, তাই তো? হ্যাঁ, ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেল। কুকুরের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তারা শিকলটা টেনে তুলতে শুরু করল, তখন তারা দেখল শুধু খালি শিকলটা ফিরে আসছে। ঠিক তাই। শিকলের শেষে কুকুর দুটো ছিল না।
যেন বাতাসে মিলিয়ে গেছে। অবিশ্বাস্য। এই একটা ঘটনা আগুনে ঘি ঢালার মতো কাজ করল। যে ভয়টা এতদিন শুধু মানুষের মুখে মুখে ছিল, সেটা যেন একটা দালিলিক প্রমাণ পেয়ে গেল। সাধারণ মানুষের তো তাহলে ভয় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অবশ্যই। তাদের মনে হল ভেতরে নিশ্চয়ই এমন কোনো অদৃশ্য শক্তি আছে যা জীবন্ত প্রাণীকে গিলে ফেলে। এই ঘটনার পর ব্রিটিশ প্রশাসন আর কোনো ঝুঁকি নেয়নি। তারা সিমেন্ট আর ইট দিয়ে সুড়ঙ্গের সবগুলো জানামুখ চিরদিনের জন্য বন্ধ করে দেয়। কিন্তু এতে তো রহস্য আরও বাড়ল। মানুষ তো ভাবতে শুরু করল ব্রিটিশরা নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু দেখেছে যা তারা লুকাতে চাইছে। একদম। বন্ধ দরজা সবসময় কৌতূহল বাড়ায়। ব্রিটিশদের এই পদক্ষেপের পর স্থানীয়দের মধ্যে গল্পের যেন বন্যা বয়ে গেল। নতুন নতুন কিংবদন্তি তৈরি হতে থাকল। যেমন একটা গল্প খুব শোনা যায় যে একবার নাকি একদল ডানপিটে কিশোর বাজি ধরেছিল যে তারা সুড়ঙ্গের ভেতরে ঢুকবে। মশাল আর লাঠি নিয়ে তারা ঢুকেও ছিল। তারপর সেই যে গেল আর ফেরেনি। তাদের বাড়ির লোক, পুলিশ কেউই তাদের আর খুঁজে পায়নি। এই গল্পগুলো শুনলে তো শরীর শিউরে ওঠে। কিন্তু মুঘলরা তো স্থাপত্য আর পরিকল্পনার জন্য বিখ্যাত ছিলেন। শুধু রহস্য তৈরির জন্য তারা এত কিছু করবেন, এটা বিশ্বাস করা কঠিন। নিশ্চয়ই এর পেছনে কোনো কৌশলগত কারণ ছিল। অবশ্যই ছিল। এই লোককথাগুলো একদিকে যেমন আকর্ষণীয়, তেমনি এর একটা বাস্তবসম্মত এবং বেশ বুদ্ধিদীপ্ত ব্যাখ্যাও আছে। কি রকম? স্থাপত্যবিদ আর ইতিহাসবিদদের মতে এই সুড়ঙ্গগুলো আসলে কোনো গোলকধাঁধা বা মৃত্যুকূপ ছিল না। এগুলো ছিল অত্যন্ত প্রধূমান্বিত এসকেপ টানেল বা পালানোর পথ। ও আচ্ছা, একটা দারুণ ব্যাকআপ প্ল্যান। হ্যাঁ, একটা অসাধারণ সামরিক কৌশল। ভাবুন, যুদ্ধের সময় যদি শত্রুরা পুরো দুর্গ ঘিরে ফেলে, বাইরে বের হওয়ার আর কোনো পথ নেই, তখন কি হবে? তখন নবাব, তার পরিবার বা সেনাপতিরা এই গোপন সুড়ঙ্গ ব্যবহার করে নিরাপদে দুর্গের বাইরে চলে যেতে পারতেন। কোথায় যেত এই সুড়ঙ্গ? ধারণা করা হয় এই সুড়ঙ্গের একটা প্রধান লাইন বুড়িগঙ্গা নদীর তলা দিয়ে গিয়ে নদীর ওপারে থাকা জিঞ্জিরা দুর্গের সাথে যুক্ত ছিল। নদীর নিচ দিয়ে? সেই সময়ে? হ্যাঁ, সেই যুগে নদীর নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করাটা ছিল একটা অবিশ্বাস্য রকমের উন্নত ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন। তার মানে এটা আসলে মুঘলদের স্থাপত্যবিদ্যার একটা দারুণ উদাহরণ, যাকে আমরা ভয়ে ভয়ে একটা রহস্য বানিয়ে ফেলেছি। অনেকটা তাই, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়। কি প্রশ্ন? যদি এটা শুধু পালানোর পথই হবে, তাহলে ব্রিটিশদের কুকুরগুলো বা ওই কিশোরদের দলটা হারিয়ে গেল কেন? এখানেই বিজ্ঞানের প্রবেশ। ঠিক, এটাই আমার পরের প্রশ্ন। অলৌকিক গল্পগুলো একপাশে রাখলে এর পিছনের বিজ্ঞানটা কি? কোনো অদৃশ্য শক্তি না থাকলে ঠিক কি ঘটেছিল ওদের সাথে? এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা বেশ সরল, কিন্তু খুবই মারাত্মক। আচ্ছা। ভেবে দেখুন, এই সুড়ঙ্গগুলো শত শত বছর ধরে বন্ধ। ভেতরে বাতাস ঢোকা বা বের হওয়ার কোনো রাস্তা নেই। বদ্ধ জায়গার কি হয়? অক্সিজেন কমে যায়। ধীরে ধীরে অক্সিজেন ফুরিয়ে যায় আর তার জায়গায় নেয় বিভিন্ন বিষাক্ত গ্যাস। এক্ষেত্রে সবচেয়ে বড় কালপ্রিট হল কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড তো একটা বর্ণহীন, গন্ধহীন গ্যাস। তার মানে কেউ ভেতরে ঢুকলে বুঝতেই পারবে না যে সে বিপদে পড়ছে। একদম, এটাই এর সবচেয়ে ভয়ঙ্কর দিক। একে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়। ওহ। কেউ সুড়ঙ্গে প্রবেশ করলে সে কিছু বুঝে ওঠার আগেই এই গ্যাস তার নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকে পড়বে। কয়েক মিনিটের মধ্যে তার মাথা ঝিমঝিম করবে, শরীর দুর্বল হয়ে পড়বে এবং সে জ্ঞান হারাবে। আর তারপর? এরপর অক্সিজেনের অভাবে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ঘটবে। পুরো ব্যাপারটা অনেকটা পুরনো অব্যবহৃত কুয়ো বা গভীর গুহায় নামার বিপদের মতো, যেখানেও একই কারণে মানুষ মারা যায়। তাহলে ব্রিটিশদের পাঠানো কুকুরগুলোর ক্ষেত্রেও একই যুক্তি কাজ করে? হ্যাঁ, এবং আরও জোরালোভাবে। কুকুর বা অন্য প্রাণীরা গ্যাসের প্রতি মানুষের চেয়েও অনেক বেশি সংবেদনশীল। তারা হয়তো ভেতরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই মারা গিয়েছিল। কিন্তু শিকল থেকে দেহটা আলাদা হলো কিভাবে? সেটারও বেশ কয়েকটি সম্ভাব্য কারণ আছে। হতে পারে এত বছর পর তাদের দেহ পচে গিয়ে শিকল থেকে খসে পড়েছে, অথবা যখন সৈন্যরা শিকলটা জোরে টানছিল তখন কোনো পাথরের খাঁজে বা বাঁকে আটকে গিয়ে দেহটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ধসে পড়া ঝুঁকিও তো আছে। অবশ্যই। এর সাথে আর একটা বড় বিপদ হল সুড়ঙ্গের ভেতরের গঠন। এত বছরে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এর দেয়াল আর ছাদ খুব দুর্বল হয়ে পড়েছে,
যে কোনো সময় মাটি বা পাথর ধসে পড়ার ঝুঁকিও অনেক বেশি। তার মানে অদৃশ্য কোনো দৈত্য নয়, বরং প্রকৃতি আর পদার্থবিদ্যার নিয়মই এই সুড়ঙ্গগুলোকে একটা মৃত্যুকূপে পরিণত করেছে। ঠিক তাই। আর এই বিপদগুলোর কারণেই এখন কর্তৃপক্ষ খুব কঠোর। বর্তমানে লালবাগ কেল্লার সুড়ঙ্গের মুখগুলো লোহার গেট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি। এবং সেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এটা কোনো রহস্য ধরে রাখার জন্য নয়, বরং মানুষের জীবন বাঁচানোর জন্যই করা হয়েছে। এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা খুবই যৌক্তিক, কিন্তু এটা কি মানুষের মনে গেঁথে থাকা শত বছরের ভয়কে পুরোপুরি দূর করতে পারে? কুকুরগুলোর দেহ যে পাওয়া যায়নি, সেই রহস্যের আবেদন তো থেকেই যাচ্ছে। এখানেই তো মজাটা। এই ধরনের রহস্যময় জায়গার গল্প কিন্তু শুধু লালবাগ কেল্লাতেই সীমাবদ্ধ না। তাই নাকি? হ্যাঁ, পৃথিবীর অনেক পুরনো দুর্গ বা ক্যাসেলের সাথে এমন গল্প জড়িয়ে আছে। স্কটল্যান্ডের এডিনবরা ক্যাসেলের নিচে গোপন সুড়ঙ্গের গল্প আছে। টাওয়ার অফ লন্ডনেও ভূতের গল্প শোনা যায়। এটা আসলে মানুষের অজানা ভয় আর গুপ্তধনের প্রতি চিরন্তন আকর্ষণের এক দারুণ মনস্তাত্ত্বিক প্রতিফলন। যখন কোনো জায়গার ইতিহাস আমরা পুরোপুরি জানি না, তখন আমাদের কল্পনা সেই শূন্যস্থানটা পূরণ করে দেয় নানা রকম গল্প দিয়ে। তার মানে এই গল্পগুলো এখন কেল্লার ইতিহাসেরই একটা অংশ। অবশ্যই। আমি যখন প্রথমবার লালবাগ কেল্লায় গিয়েছিলাম, একজন বয়স্ক গার্ড আমাকে বলেছিলেন যে তিনি নিজেও নাকি সূর্যাস্তের পর কেল্লার ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনেছেন। সত্যি? তিনি এটা বিশ্বাস করেন। তার কাছে পরিবিবির অতৃপ্ত আত্মা বা গুপ্তধন পাহারা দেওয়া জিনদের অস্তিত্বটাই সত্যি। এখানেই বিজ্ঞান আর বিশ্বাসের ফারাকটা স্পষ্ট হয়ে ওঠে। ঠিক। বিজ্ঞান আমাদের বিপদ থেকে সাবধান করে, আর বিশ্বাস বা কিংবদন্তি জায়গাটাকে জীবন্ত আর আকর্ষণীয় রাখে। তাহলে শেষ পর্যন্ত লালবাগ কেল্লার সুড়ঙ্গ একটা অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গেছে বলা যেতে পারে। একদিকে বিজ্ঞান আমাদের হাতে একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা তুলে দিচ্ছে যা আমাদের জীবন বাঁচাতে পারে, অন্যদিকে মানুষের কল্পনা, লোককথা আর কিংবদন্তির জন্ম দিচ্ছে, যা এই স্থানটিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রহস্যময় করে রেখেছে। আর এই দুইয়ের দ্বন্দ্বই হয়তো লালবাগ কেল্লাকে এত বছর ধরে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রেখেছে। আমারও তাই মনে হয়। দুটোই সত্যি। একটা হলো স্থাপত্য আর বিজ্ঞানের সত্যি, আরেকটা হলো মানুষের কল্পনা আর সংস্কৃতির সত্যি। একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। লালবাগ কেল্লার আসল সৌন্দর্য হয়তো এই দুই সত্যির সহ অবস্থানেই লুকিয়ে আছে। এই আলোচনাটা সত্যি অসাধারণ ছিল। ইতিহাস, লোককথা, বিজ্ঞান সবকিছু মিলে মিশে একাকার। এটা আমাদের শ্রোতাদের জন্য একটা দারুণ চিন্তার খোরাক রেখে যাচ্ছে। এই পাশাপাশি বেঁচে থেকেই একটা জায়গাকে সময়ের স্রোতে বাঁচিয়ে রাখে, তাকে আরও অর্থবহ করে তোলে।